ছাড় আমাকে, ছাড় বলছি। আমি তোর সাথে কোথাও যাব না। আগামীকাল আমার বিয়ে, তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? আমি বেঁচে থাকতে আমি ছাড়া অন্য কারোর সাথে তোমার বিয়ে হওয়া সম্ভব নয়। কি সব বলছিস? তোর সাথে বিয়ে মানে? হ্যাঁ আপু, আজকেই আমি তোমাকে বিয়ে করব। আবির, তুই কি পাগল হয়ে গিয়েছিস? আমি তোর বড় আপু হই। তুমি আমার আপন বোন না, খালাতো বোন। তাই এখন বেশি কথা না বলে চুপ থাকো। আমি তখন আপুকে গিয়ে গাড়িতে ঢুকিয়ে দিলাম। আপু বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু আমি তখন আপুর পাশে বসে আপুকে জড়িয়ে ধরি। ছাড় আমাকে, আমি যাব না তোর সাথে। ছাড়, না হলে কিন্তু আমি এখন চিৎকার করব। কিরে শালা, তোরা কি এদিকে তাকিয়ে গ্যাস খাচ্ছিস? গাড়ির দরজা জানালা সব লক কর। আসলে আমার বন্ধু সিয়াম আর অয়ন আমার সাথে এসেছিল আমাকে সাহায্য করার জন্য। সিয়াম ড্রাইভিং সিটে বসে আছে আর অয়ন ফ্রন্ট সিটে। আমি বলা না মাত্র সিয়াম গাড়ির দরজা জানালা সব লক করে দেয়। তারপর গাড়ি স্টার্ট দিয়ে যাওয়া শুরু করে। আমি তখন আপুকে ছেড়ে দেই। আবির, তুই কিন্তু এটা ভালো করছিস না। এই সম্পর্ক কখনোই হবে না, কেউই মেনে নিবে না। চিন্তা করো না আপু, সবাইকে মানানোর দায়িত্ব আমার। আমার কথা শেষ হতেই সামনে থেকে সিয়াম বলে, আরে শালা, তুই কি এখনো আমাদের ভাবিকে আপু বলে ডাকবি? হ্যাঁ আবির, তুই জানিস না আমরা অলরেডি ভাবি ডাকা শুরু করে দিয়েছি, তুই এখনো আপু বলছিস? আমি এদের কথার জবাব দেওয়ার আগেই তিশা তাদেরকে রেগে বলে, এই চুপ কর তোরা। তোদের সবার জন্যই আজ আমার সাথে এগুলো হচ্ছে। অনেক মজা লাগছে তোদের কাছে, তাই না? আমি কোনো দিনও এই বিয়ে মানবো না। আরে ভাবি, আপনি বিয়ে মানেন আর না মানেন, আপনার তো বিয়ে আবিরকেই করতে হবে। হ্যাঁ, আর আপনি বিয়ে না মানলেও আমরা আপনাকে ভাবি হিসেবে মেনে নিয়েছি। এমন সুন্দরী একটা ভাবি পাওয়া ভাগ্যের ব্যাপার। ভাগ্যিস আপনার কোনো ছোট বোন নেই, তাহলে তো আমি নিয়ে আসতাম। তোর আগে আমি নিয়ে আসতাম। শালা তোরা থামবি? সিয়াম, তুই কথা বন্ধ করে গাড়ি চালা ঠিক করে, না হলে পরে আমি বাসরঘরে যাওয়ার বদলে আল্লাহর কাছে চলে যাব। ছিল ম্যান, আমরা তোকে বিয়ে দিয়েই নিয়ে ছাড়বো। সেটাও তিশা ভাবির সাথেই। তারপর কেউ আর কোনো কথা বলে না। গাড়ির ভেতরে নেমে এসেছে নীরবতা। কিছুক্ষণের মধ্যেই গাড়ি এসে আমাদের বাড়ির সামনে এসে থামে। আসলে আমার বাবা মা কিছুদিনের জন্য দেশের বাইরে গিয়েছে, তাই বাড়িতে কেউ নেই, পুরো বাড়ি খালি। আবির, তোকে এখনো বলছি আমায় ছেড়ে দে। এটা কিন্তু একদম ভালো হচ্ছে না। তিশাপুর কাতর অনুরোধ আমার মন এক চুলো টলল না। আমি জানি আমি যা করেছি তা হয়তো একটু বাড়াবাড়ি, কিন্তু ওকে হারানোটা আমার কাছে মৃত্যুর চেয়েও বেশি কষ্টের। আমার ভালোবাসাটা যে কেবলই একতরফা নয়, সেটা ওকে বোঝাতেই হবে। আমি গাড়ির দরজা খুলে নামলাম। তারপর আপুর দিকের দরজা খুলে দিতেই আপু আমার দিকে রক্তচক্ষু নিয়ে তাকালো। তুই কি মানুষ না জানোয়ার? জোর করে একজন মানুষকে আটকে রেখেছিস। আমার বাবা মা জানলে তোকে আস্ত রাখবে না। তোমার বাবা মাকে বোঝানোর দায়িত্ব আমার। আর জানোয়ার যদি হয়েও থাকি, তবে তোমার ভালোবাসার জন্যই। তুমি নামো আপু, আমাদের অনেক কাজ বাকি। আপুর চোখে তখন রাগ, অভিমান আর কিছুটা ভয়ও দেখতে পাচ্ছিলাম। হয়তো ও কখনো ভাবেনি ওর আদরের ছোট খালাতো ভাই এমন কাণ্ড ঘটাতে পারে। আমি আর সময় নষ্ট না করে আপুর হাত ধরে একরকম টেনে নামিয়েই বাড়ির দিকে এগোতে লাগলাম। সিয়াম আর অয়ন ততক্ষণে হাসতে হাসতে নেমে পড়েছে। চল শালারা, বাসর ঘর সাজাই। আরে আগে তো বিয়েটা হোক। আবির, আমাদের পণ্ডিত মশাই কই? চিন্তার কোনো কারণ নেই, সব ব্যবস্থা করা আছে। আবির প্লিজ, তুই আমার জীবনটা নষ্ট করিস না। আমি তোর বড় আপু, তুই এমনটা কি করে ভাবছিস? আপু, ভালোবাসা বয়স বা সম্পর্কের বাদ মানে না। আমি শুধু তোমাকে চাই, আর আমার বিশ্বাস তুমিও একদিন আমাকে ভালোবাসবে।
এরপর আমি আপুকে নিয়ে সোজাসুজি আমার ড্রয়িং রুমে ঢুকলাম। ঘরটা আগে থেকে সুন্দর করে সাজানো ছিল। আসলে বাবা মা বিদেশে যাওয়ার আগে ঘরটা পরিষ্কার করে গুছিয়ে রেখেছিলেন। আমি আপুকে একটা সোফায় বসিয়ে দিলাম। আপু তখনও ফুঁসছে। তুই এসব কেন করছিস? তোর সাথে আমার কোনো দিনও বিয়ে হতে পারে না। আমি আপুর পাশে বসে ওর হাতটা ধরতে চেয়েছিলাম, কিন্তু আপু সরিয়ে নিল। হতে পারে আপু, আজই হবে। আর হ্যাঁ, আমি একটা জিনিস নিশ্চিত, তুমি যখন আমার পাশে বসে থাকবে তখন কেউ কিছুতেই বাধা দিতে পারবে না। ঠিক তখনই দরজার কলিং বেলটা বেজে উঠল। সিয়াম আর অয়ন দৌড়ে গিয়ে দরজা খুলল। দেখলাম একজন কাজী সাহেব আর তার সাথে দুইজন সাক্ষী এসেছেন। আমি আগেই সব ব্যবস্থা করে রেখেছিলাম। আপু কাজীকে দেখে আরও বেশি আতঙ্কিত হয়ে উঠল। না, এটা হতে পারে না। আমি এই বিয়ে মানব না। আপনারা কে? আপনারা কেন এসেছেন? কাজী সাহেব কিছুটা বিব্রত হলেও আমার দিকে তাকিয়ে একটা আশ্বাস দিলেন। আমি আপুর দিকে তাকিয়ে বললাম, আপু, সব ঠিক হয়ে যাবে, শুধু আমার উপর ভরসা রাখো। এরপর কি হলো সেটুকু বলার আগেই আমার বুকে একটা চিনচিনে ব্যথা অনুভব করলাম। না, আপু আমাকে মারেনি, তবে ওর চোখে পানি আর অসহায় চাহনি আমার হৃদয় বিঁধে দিচ্ছিল। কিন্তু আমি জানতাম এই কষ্টটা সাময়িক। ওর রাগ ভাঙাতে হবে, ওর মন জয় করতে হবে। আমার জীবনটা যে ওকে ছাড়া অসম্পূর্ণ। কাজী সাহেব আমার দিকে তাকিয়ে, তাহলে কি আমরা শুভ কাজ শুরু করতে পারি? আমি আপুর দিকে একবার তাকালাম। ও তখনও রাগে আর কষ্টে পাথরের মতো বসে আছে। আমি দীর্ঘশ্বাস ফেলে কাজীর দিকে মাথা নাড়লাম। হ্যাঁ, এর পরের মুহূর্তগুলো আমার জীবনে অবিস্মরণীয় হয়ে থাকবে। তিশা আপু আমার দিকে তাকিয়েছিল। ওর চোখে তখন ক্রোধ আর তীব্র ঘৃণা। কিন্তু আমি জানি এই ঘৃণা একদিন ভালোবাসায় পরিণত হবে। আমি জানি আমি হয়তো ভুল করেছি, কিন্তু এই ভুলটাই আমার জীবনের সবচেয়ে বড় সঠিক সিদ্ধান্ত। কাজী সাহেব যখন বললেন কবুল, আমার বুকটা ধক করে উঠল। তিশা আপু কোনো উত্তর দেয়নি। সিয়াম আর অয়নি জোর করে সাক্ষী দিল, আর কাজী সাহেব ফর্মালিটিস শেষ করলেন। আইন ধর্মতে তিশা আপু এখন আমার স্ত্রী, কিন্তু আমি জানি শুধু কাগজে কলমে স্ত্রী হলে সবটা হয় না। তিশা আপু তখনও পাথরের মূর্তির মতো বসেছিল। ওর চোখ থেকে জল গড়াচ্ছে না, কিন্তু ভেতরে ঝড়টা আমি দেখতে পাচ্ছিলাম। কাজীকে বিদায় করে দিয়ে আমি সিয়াম আর অয়নকে বললাম, তোরা যা। আজ তোদের অনেক ধন্যবাদ। তোদের এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। চল দোস্ত, বাসর ঘর তোর, আর আমাদের এখন ঘুম দরকার। গুড লাক। ভাবি যেন তাড়াতাড়ি তোর উপর খুশি হয়। হ্যাঁ রে, আর শোন, কাল সকালে কিন্তু মিষ্টি মুখ চাই। ওরা চলে যাওয়ার পর বাড়িটা আবার নিস্তব্ধ হয়ে গেল। শুধু তিশা আপুর নীরব উপস্থিতি যেন ঘরের বাতাসকে আরও ভারী করে তুলেছে। আমি ধীরে ধীরে ওর দিকে এগিয়ে গেলাম। আপু, এখন রাত অনেক হয়েছে, তুমি ফ্রেশ হয়ে নাও। আমি কেন ফ্রেশ হব? তুই ভাবছিস এই ঘরে রাত কাটাবো? তুই ভুল করছিস আবির। আমি জানি এই রাগের জবাব দিতে গেলে পরিস্থিতি আরও খারাপ হবে। আমি ওর সামনে নতজানু হয়ে বসলাম। প্লিজ আপু, একটু শান্ত হও। আমি তোমার কোনো ক্ষতি করব না। জানি তুমি রেগে আছো, আর তোমার রাগ হওয়া স্বাভাবিক। তবে আমি তোমাকে জোর করে বিয়ে করেছি, মানে এই নয় যে জোর করেই সবটা হবে। ওহ, তাহলে এখন দয়া দেখাচ্ছিস? বেশ, তাহলে আমায় ছেড়ে দে, আমি বাড়ি ফিরে যাই। সেটা সম্ভব নয় আপু। তুমি এখন আমার স্ত্রী, আর আমি তোমাকে কোথাও যেতে দেব না। তুই তুই আমার জীবনটা নরক বানিয়ে দিলি। আমি তোমার জীবনের নরক নয় আপু, আমি তোমার ভালোবাসা হতে চাই, আর এর জন্য আমার সারা জীবন লাগলেও আমি অপেক্ষা করব। শোনো, আমি জানি তুমি এই মুহূর্তে আমাকে স্বামী হিসেবে মানতে পারছো না, তাই আমি তোমাকে কথা দিচ্ছি। আমি উঠে দাঁড়িয়ে ঘরে রাখা
অন্য একটা বালিশ আর একটা কম্বল হাতে নিলাম। এই ঘরটা তোমার, আজ থেকে এটা তোমার বেডরুম। আমি মেঝেতে একটা চাদর পেতে নেব। তোমাকে স্পর্শ করার বা তোমার কাছাকাছি আসার কোনো চেষ্টা আমি করব না, যতক্ষণ না তুমি আমাকে মন থেকে মেনে নিচ্ছ। তিশা আপু প্রথমে আমার দিকে অবিশ্বাস নিয়ে তাকালো। হয়তো ও ভাবতেই পারেনি আমি এমনটা করতে পারি। ওর চোখে সেই মুহূর্তের জন্য একটু হলেও বিস্ময় দেখতে পেলাম, তবে তা ক্ষণিকের জন্য। নাটক, এই সবই তোর নাটক। তুই আমাকে দুর্বল করতে চাইছিস। হাসার চেষ্টা করে, তুমি আমাকে নাটক বলতে পারো আপু, কিন্তু বিশ্বাস করো আমি সত্যি চাই না তুমি আমাকে ঘৃণা করো। আমি তোমাকে কষ্ট দিতে চাই না। আমার ভালোবাসাটা পবিত্র, আর আমি চাই এই সম্পর্কটা যেন জোরের নয়, সম্মানের ওপর দাঁড়িয়ে থাকে। আমি আর কথা বাড়ালাম না। ঘরের এক কোণে মেঝেতে কম্বলটা পেতে নিলাম। বাসরাতের জন্য সাজানো বিছানাটা রয়ে গেল ফাঁকা, শুধু তিশা আপুর জন্য। আমি শুধু চেয়েছিলাম ও শান্তিতে ঘুমাক, আর এটা জানুক যে আমি ওর অনুভূতিকে সম্মান করি। আমার ভালোবাসাটা যে কোনো তাড়াহুড়ো বা জোরের নয়, সেটা ও ধীরে ধীরে বুঝুক। আমি লাইট অফ করে দিলাম। জানালা দিয়ে আসা আবঝা চাঁদের আলোয় আমি তিশা আপুর চেহারাটা দেখতে পাচ্ছিলাম। ও তখনও সোফায় বসে আছে, বিছানায় যায়নি। কিন্তু আমি জানি আজও আমার কাছ থেকে কিছুটা হলেও মানসিক শান্তি পেল। ঠান্ডা মেঝেতে শুয়ে ওর দিকে তাকিয়ে আমি শুধু একটা দীর্ঘশ্বাস ফেললাম। আমার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটা আজ আমার এত কাছে, অথচ দুজনের মাঝে দূরত্বটা যেন যোজন যোজন মাইলের। এই দূরত্ব একদিন কমবেই, এই বিশ্বাস নিয়েই আমার চোখ বুজে এলো। মেঝেতে রাতটা কাটানোর পর সকালে যখন ঘুম ভাঙল, তখন সারা শরীর ম্যাজম্যাজ করছিল। কিন্তু তার চেয়েও বড় চিন্তা ছিল তিশা আপু। চোখ খুলে দেখি বাসরাতের জন্য সাজানো সেই বিছানায় আপু ঘুমিয়ে আছে। সোফা থেকে কখন বিছানায় গেছে খেয়াল করিনি। আমি নিঃশব্দে উঠে দাঁড়ালাম। বাথরুমে যাওয়ার আগে একবার আপুর দিকে তাকালাম। তিশা আপুর মুখটা কেমন যেন ফ্যাকাশে লাগছে, কপালে কিছু একটা যেন চিকচিক করছে। কাছে যেতেই বুঝলাম আপুর কপাল ঘামে ভেজা। আমি সাবধানে কপালে হাত দিলাম। আগুন! আপুর তো ভীষণ জ্বর। মা। আমার বুকটা কেঁপে উঠল। কাল রাতের ধকল, মানসিক চাপ আর ঠান্ডা সব মিলিয়ে আপু অসুস্থ হয়ে পড়েছে। আমার মনে হলো এই সব কিছুর জন্য আমিই দায়ী। আমি মুহূর্তের মধ্যে আমার সব রাগ, অভিমান আর জেদ ভুলে গেলাম। এখন আমার কাছে পৃথিবীর সব কিছুর চেয়ে গুরুত্বপূর্ণ হলো আপুর সুস্থতা। আমি দ্রুত বাথরুম থেকে ফিরে এলাম। সবার আগে ফার্স্ট এইড বক্স থেকে একটা থার্মোমিটার বের করে আপুর তাপমাত্রা মাপলাম, 103 ডিগ্রি ফারেনহাইট। আমি একটু দেরি না করে সোজা রান্নাঘরে গেলাম। ফ্রিজ থেকে বরফ বের করে একটা তোয়ালে দিয়ে বরফ জল তৈরি করলাম। এরপর গরম জলে নুন দিয়ে গার্গেল করার জন্য নিয়ে এলাম। আমি যখন ওর পাশে বসলাম, তখন আপুর ঘুম ভেঙেছে। কি করছিস? চুপ করে শুয়ে থাকো আপু, তোমার খুব জ্বর। কাল রাতে নিশ্চয়ই খুব ধকল গেছে। চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। আমি কোনো কথা বলার সুযোগ না দিয়ে ধীরে ধীরে ওর কপালে বরফ জলের পট্টি দিতে লাগলাম। কিছুক্ষণ পর ওর মাথাটা আলতো করে আমার কোলে তুলে নিলাম। একটু গার্গেল করো তো, গলা ব্যথা হতে পারে। তিশা আপু হয়তো কথা বলারও শক্তি পাচ্ছিল না। আমার যত্ন আর উদ্বেগ দেখে তার চোখে যেন কিছু একটা পরিবর্তন এলো। কিছুক্ষণ আগে যে চোখে কেবল ঘৃণা আর রাগ ছিল, তাতে এখন কিছুটা বিস্ময় আর দুর্বলতা দেখা যাচ্ছে। ও চুপচাপ গার্গেল করলো। তারপর আমি ওকে হালকা করে ফলের রস আর 2টো প্যারাসিটামল খাইয়ে দিলাম। ওষুধ খেয়ে আপু আবার চোখ বন্ধ করলো। আমি এক মুহূর্তের জন্য ওর কাছে থেকে নড়িনি। ওর কপালে বারবার পটি পরিবর্তন করছিলাম আর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম। প্রায় 2 ঘন্টা পর আপুর জ্বর কিছুটা কমেছে বলে মনে হলো। ও চোখ খুলে আমার দিকে তাকালো। আবির।
ওর হাতে হাত রেখে, হ্যাঁ আপু বলো, কেমন লাগছে এখন? তুই তুই কেন আমার এত যত্ন করছিস? তুই তো আমায় জোর করে ধরে এনেছিস। কারণ আমি তোমাকে ভালোবাসি আপু। জোর করে বিয়ে করতে পারি, কিন্তু জোর করে অসুস্থ হতে চাই না। আর ভালোবাসা মানে তো যত্ন নেওয়া, পাশে থাকা। তুমি আমার স্ত্রী, আমার সব কিছু। আর স্বামী হিসেবে তোমার খেয়াল রাখাটা আমার দায়িত্ব। তিশা আপু দীর্ঘশ্বাস ফেলল, কিন্তু এবার আর প্রতিবাদ বা চিৎকার করল না। ও কিছুক্ষণ চুপ করে আমার দিকে তাকিয়ে থাকলো। সেই দৃষ্টিতে আর সেই তীব্র ঘৃণাটা ছিল না, বরং সেখানে এক মিশ্র অনুভূতি, কিছুটা কৃতজ্ঞতা, কিছুটা অবিশ্বাস, আর কিছুটা বুঝতে পারা। মনে হলো কাল রাতের জোরের বাঁধনটা হয়তো আজ এই যত্নের উষ্ণতায় একটু একটু করে আলগা হচ্ছে। আমি জানি ওর মন জিততে আরও অনেক পথ হাঁটতে হবে, তবে আজকের এই মুহূর্তটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমি ওর পাশে বসে রইলাম, মনে মনে প্রতিজ্ঞা করলাম আমি প্রমাণ করব আমি ওর ভালোবাসা পাওয়ার যোগ্য। তোর হাতটা সরাবি না। আমার ঠোঁটে একটা হাসি ফুটে উঠল। জ্বর কমলেও আপুর হাতে এখনও দুর্বলতা। আমি ওর হাতটা আরও শক্ত করে ধরলাম। এই বুঝি আমার ভালোবাসার গল্পের নতুন পর্ব শুরু হলো। পরের দিন সকালে ঘুম ভাঙতেই মনে হলো একটা বিরাট ঝড় আসছে। কাল রাতে আপুর জ্বর কমার পর কিছুটা স্বস্তি পেয়েছিলাম, কিন্তু এখন আসল চিন্তা। বাবা মা আজ বিদেশ থেকে ফিরছেন, আর তিশা আপুর বিয়ের দিনটা ছিল আজ। তিশা আপুর বাবা মাও নিশ্চয় টেনশনে অস্থির, হয়তো সবাই মিলে আমার বাড়িতেই আসবে। আমি দ্রুত গোসল সেরে তৈরি হলাম। তিশা আপুও ততক্ষণে সুস্থ হয়ে উঠেছে, তবে এখনও বেশ দুর্বল। সকালে আমি ওকে হালকা খাবার খাইয়ে দিলাম। ও আর আমার সাথে তর্ক বা ঝগড়া করেনি, কিন্তু ওর মুখটা ছিল থমথমে। আমি বুঝেছিলাম ঝড়ের আসল ভয়টা ও পাচ্ছে। আপু, তুমি কোনো চিন্তা করো না, যা বলার আমি বলবো। তুমি শুধু চুপ করে বসে থাকবে। আর হ্যাঁ, আজ আমাদের সামনে একটা কঠিন পরীক্ষা। আমরা দুজন একসাথে থাকলে সব সামলে নিতে পারবো। তিশা আপু শুধু মাথা নেড়েছিল, হয়তো আমার ওপর ভরসা রাখতে চাইছে, নয়তো পরিস্থিতির কাছে আত্মসমর্পণ করেছে। ঠিক দুপুরে যখন আমরা দুজন ড্রয়িং রুমে বসেছিলাম, কলিং বেলটা বেজে উঠল। আমার বুক কেঁপে উঠল, কিন্তু প্রস্তুত ছিলাম। দরজা খোলার আগেই সিয়াম আর অয়ন এসে হাজির। ওরা হয়তো সব খবর পেয়েছিল। দোস্ত, গেটে তোর বাবা মা আর তিশা বাবির বাবা মা 4 জনে এসেছেন। মনে হচ্ছে মহাযুদ্ধ শুরু হবে। এটাই তো চাইছিলাম। তোরা ভেতরে থাক আর পরিস্থিতির দিকে নজর রাখিস। আমি দরজা খুলতেই দেখলাম বাবা মা আর তিশা আপুর বাবা মা, মানে আমার খালা খালু, দাঁড়িয়ে আছেন। তাদের চোখে মুখে উদ্বেগ, রাগ আর রাজ্যের প্রশ্ন। বাবা বললেন প্রথমে শান্ত কিন্তু চাপা স্বরে, আবির, দরজা খুলতে এত দেরি কেন? আর শোনো, তিশাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তুই কিছু জানিস? আমার কথা বলার আগেই খালাতো ভাই বোনদের মধ্যে একজন তিশা আপুকে সোফায় বসে থাকতে দেখে চিৎকার করে উঠল, এই তো তিশা আপু, ও এখানে কেন? আবির, তুই আপুকে কিডন্যাপ করেছিস? সবাই ভেতরে ঢুকে তিশা আপুকে দেখেই থমকে গেল। বাবা মা খালু খালা সবার চোখে অবিশ্বাস আর হতবাক দৃষ্টি। খালা কাঁদতে কাঁদতে তিশা আপুর দিকে ছুটে গিয়ে বলে, তিশা মারে, তুই এখানে কেন? কাল তোর বিয়ে ছিল। আবির, তুই এসব কি করেছিস? তখন খালু রাগে কাঁপতে কাঁপতে বলে, আবির, এর মানে কি? তুই আমার মেয়ের জীবন নষ্ট করে দিলি? তুই কি জানিস না ও তোর বড় বোন? পরিস্থিতি মুহূর্তে খারাপ হয়ে গেল। খালু তেড়ে এলেন আমার দিকে। বাবা দ্রুত মাঝখানে এসে দাঁড়ালেন। বাবা তখন চিৎকার করে বলে, থামো তোমরা, আগে আবিরকে বলতে দাও কি হয়েছে। আমি জানতাম এটাই সুযোগ। আমি স্থির হয়ে
শান্ত ও দৃঢ় কণ্ঠে সবটা বললাম। জোর করে বিয়ে করা থেকে শুরু করে কাল রাতে আপুর অসুস্থতা এবং বাসরাতে আলাদা থাকার সিদ্ধান্ত পর্যন্ত সব। আমি জোর গলায় বললাম, তিশা আপুকে আমি কতটা ভালোবাসি এবং ওকে স্ত্রী হিসেবে আমি কতটা সম্মান করি। আমার কথা শুনে সবাই স্তব্ধ হয়ে গেল। তিশা আপু তখনও মাথা নিচু করে বসে আছে। আমি ওর হাতটা শক্ত করে ধরলাম। আপু হাত সরায়নি। এই নীরব সমর্থনে আমার জোর ছিল। আবির, তুই এইসব কি করলি? এমনভাবে কেউ বিয়ে করে? কিন্তু ও কি কিছু খেয়েছে? কেমন আছে এখন? মায়ের এই প্রশ্নটা যেন সবার রাগ কিছুটা শীতল করল। মা সব কিছুর পরেও আমার সন্তান আর তিশা আপু আমাদের পরিবারের মেয়ে। এরপর প্রায় 2 ঘন্টা ধরে আলোচনা চলল। রাগ, দোষারোপ, কান্না, সব কিছুর শেষে পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হলো। সবাই বুঝতে পারল যদিও আবির ভুল করেছে, কিন্তু তার ভালোবাসার গভীরতা আর তিশার প্রতি তার সম্মানটা মিথ্যে নয়। খালু দীর্ঘ শ্বাস ফেলে বলে, যাক, যা হওয়ার তো হয়েই গেছে। এখন সমাজের কাছে তো মুখ দেখাতে হবে আর তিশার ভবিষ্যতও দেখতে হবে। তখন বাবা বললেন, হ্যাঁ, আমাদের ছেলে ভুল করেছে, কিন্তু তিশা এখন আমাদের ঘরের বউ। জোর করে হলেও তারা স্বামী স্ত্রী। সবাই মিলে শেষমেশ একটা সিদ্ধান্তে এলো, লোক জানাজানি হওয়ার আগেই আমাদের সম্পর্কটা আইনি ও সামাজিকভাবে পাকাপোক্ত করতে হবে। পরিবারের সিদ্ধান্ত। সপ্তাহখানেকের মধ্যে সবার উপস্থিতিতে আবির ও তিশার আবার আনুষ্ঠানিকভাবে বিয়ে হবে। বড় করে অনুষ্ঠান হবে না, কিন্তু সব রীতি মেনেই হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে। তিশা আপু চোখ তুলে একবার আমার দিকে তাকালো। ওর চোখে এখন আর ঘৃণা বা রাগ নেই, আছে এক গভীর অনিশ্চয়তা। আমি ওর হাতটা আরও শক্ত করে ধরলাম। এইবার আর জোর নয়, এই বাঁধনটা হবে পরিবারের আশীর্বাদে আর আমার ভালোবাসা দিয়ে। পরিবারের সবার সিদ্ধান্ত মেনে যখন দ্বিতীয়বারের মতো বিয়ের প্রস্তুতি শুরু হলো, তখন আমার মনে হচ্ছিল আমি যেন আবার নতুন করে জীবন শুরু করছি। এই বিয়েতে কোনো জোর নেই, আছে পরিবারের সমর্থন আর তিশা আপুর নীরব সম্মতি। আপু হয়তো এখন আমাকে পুরোপুরি গ্রহণ করেনি, কিন্তু সে আর প্রতিবাদও করছে না। এটাই আমার জন্য অনেক বড় প্রাপ্তি। ঠিক 1 সপ্তাহ পর ঘরোয়া পরিবেশে কাজের মাধ্যমে আবারও আমাদের বিয়ে হলো। এবার সবটাই হলো স্বাভাবিকভাবে হাসি মুখে। যদিও অনুষ্ঠানটা ছোট ছিল, কিন্তু তাতে আনন্দের কমতি ছিল না। আর এই আনন্দের প্রধান উৎস ছিল আমার 2 শয়তান বন্ধু সিয়াম আর অয়ন। কাজী সাহেবের সামনে যখন দ্বিতীয়বারের মতো কবুল বললাম, সিয়াম তখন পেছন থেকে ফিসফিস করে বলল, আরে শালা, একবারই তো ঝামেলা শেষ করতে পারতিস। এক জীবনে 2বার বিয়ে? তোর ভাগ্য ভালো, ভাবই পাল্টায়নি। ভাগ্যিস, নয়তো আমরা আবার নতুন করে ভাবি ডাকতে শুরু করতাম। আমি ওদের দিকে চোখ গরম করে তাকাতেই ওরা হাসি চেপে মাথা নিচু করলো। কিন্তু মজাটা শুরু হলো যখন তিশা আপু ও আমি একে অপরের দিকে তাকিয়ে মিষ্টি খাচ্ছিলাম। আবির, তোর বউকে একটু আদর করে দে না, লজ্জা কিসের? আরে প্রথমবার তো জোর ছিল, এবার অফিসিয়াল রোমান্টিক হ। তিশা আপু লজ্জায় লাল হয়ে গেল। আমি কোনো মতে হাসি চেপে ওদের ধমকে বললাম, তোরা থামবি নাকি দূর হয়ে যাবে এখান থেকে? কিন্তু পরিবেশটা মুহূর্তেই হালকা হয়ে গেল। আমার বাবা মাও তখন মৃদু হাসছিলেন। সেই মুহূর্তের নির্মল আনন্দটা ছিল অসাধারণ। সব রীতিনীতি শেষে যখন বাসর ঘরে এলাম, তখন প্রায় মধ্যরাত। ঘরটা আবারও সুন্দর করে সাজানো, কিন্তু এবার ঘরটা শুধু ফুলের নয়, আমাদের দুজনের ভবিষ্যৎ স্বপ্নের প্রতীক। সিয়াম আর অয়ন অবশ্য যাওয়ার আগে দরজার সামনে দাঁড়িয়ে আবার দুষ্টুমি করে গেছে। দেখিস আবির, এবার যেন বাসর ঘরে তোর ঠাঁই মেঝেতে না হয়। হ্যাঁ রে, আর যা করার খুব তাড়াতাড়ি করিস। আমি দরজাটা বন্ধ করে
ওদের কথা উপেক্ষা করলাম। ঘরটা নীরব। তিশা আপু লাল বেনারসি আর গয়নায় সেজে বিছানায় বসেছিল। প্রথম দেখায় মনে হচ্ছিল এই বুঝি স্বর্গের কোনো অস্পরা, কিন্তু তার চোখে এখনও ছিল একটু জড়তা, একটু দ্বিধা। আমি ধীরে ধীরে ওর কাছে এগিয়ে গিয়ে বসলাম। আপু। তুমি আমায় আপু ডেকো না, তুমি এখন। ওর চিবুক ধরে আলতো করে ওর মুখটা উপরে তুলে, তুমিও আমাকে তুমি বলে ডেকো না। তুমি আমার ভালোবাসা, আর আমি জানি এই ভালোবাসার সম্পর্কটা জোরের নয়, সম্মানের ওপর তৈরি হয়েছে। আমি ওর হাতের ওপর হাত রাখলাম। ও এবার হাত সরিয়ে নেয়নি। তিশা, আমি জানি তুমি এখনও পুরোপুরি আমাকে বিশ্বাস করো না, কিন্তু গত কয়েকটা দিন তোমার অসুস্থতায় আমি তোমার পাশে ছিলাম। তুমি আমাকে সরিয়ে দাওনি, এটাই আমার কাছে অনেক বড় কিছু। আমি আর কখনো তোমার সাথে জোর করব না। তুমি কেন এমন করলে আবির? এত লোক থাকতে কেন আমাকেই? কারণ আমার হৃদয়ে শুধু তোমারই স্থান। তুমি আমার বড়, আমার খালাতো বোন। কিন্তু তিশা, মন কি এসব সম্পর্ক মানে? মন তো শুধু জানে সে কাকে চায়, আর আমার মন শুধু তোমাকেই চায়। তুমি যখন অসুস্থ ছিলে তখন আমার মনে হয়েছিল তোমাকে হারানোর চেয়ে মরে যাওয়া ভালো। আমার এই গভীর কথাগুলো হয়তো ওকে স্পর্শ করলো। ওর চোখে জমে থাকা বরফটা যেন গলতে শুরু করলো। এক বিন্দু জল গড়িয়ে পড়ল ওর চোখ থেকে। আমাকে একটু সময় দেবে? সবটা মেনে নিতে একটু সময় দরকার আমার। সারা জীবন দেব। তোমার এক মুহূর্তের ভালোবাসার জন্য আমি সারা জীবন অপেক্ষা করতে রাজি। কিন্তু একটা জিনিস কি জানতে পারি? কি? আমি যখন অসুস্থ ছিলাম তখন তুমি আমার জন্য চিন্তা করেছিলে? তিশা আপু মাথা নিচু করলো, এরপর আলতো করে আমার দিকে তাকিয়ে মৃদু হাসল। সেই হাসিটা ছিল এক নতুন সূচনার প্রতীক। তুমি যখন মেঝেতে শুয়েছিলে আর জ্বরে কাঁপছিলে তখন মনে হয়েছিল আমি হয়তো ভুল করছি। তুমি ভালোবাসো আবির, এটাই সত্যি। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমার ভালোবাসার মানুষটা অবশেষে আমাকে মেনে নিয়েছে। আমি পরম মমতায় ওর কপাল ছুঁয়ে দিলাম। তারপর ধীরে ধীরে ওর হাতটা নিজের হাতের মুঠোয় নিলাম। আজ থেকে আর কোনো দূরত্ব নয় তিশা, শুধু ভালোবাসা আর বিশ্বাস। আমার জীবনের সবচেয়ে প্রিয় মুহূর্তে আমি অনুভব করলাম তিশা আপুও আমার হাতটা শক্ত করে চেপে ধরেছে। আমাদের জোর করে শুরু হওয়া সম্পর্কটা অবশেষে ভালোবাসার উষ্ণতায় পূর্ণতা পেল। বাসরাতের নীরবতা ভেঙে জন্ম নিল এক নতুন রোমান্টিক গল্পের, যেখানে নায়ক আর নায়িকা তাদের জীবনের বাকি পথটা একসঙ্গে হাতে হাত রেখে চলার প্রতিজ্ঞা করল। তো দর্শক বন্ধুরা, আমরা গল্পটির শেষ প্রান্তে চলে এসেছি। তো গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর আমাদের আজকের গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।